উইন্ডিজের বিপক্ষে হোম সিরিজে একটা টেস্টের পাশাপাশি 2 ম্যাচে টি-20 সিরিজটাও ছেঁটে ফেলা হতে পারে এমন প্রস্তাব দিয়েছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড। তবে এখনও সেটা চূড়ান্ত হয়নি, এমনটাই জানালেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। এদিকে বঙ্গবন্ধু টি-20 কাপে মাঠে নামার জন্য রোববার ফিটনেস টেস্ট দেবেন মাশরাফি। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। সব ঠিক থাকলে করোনা বিরতির পর উপমহাদেশে প্রথম পূর্ণাঙ্গ সিরিজ হওয়ার কথা বাংলার মাটিতেই। জানুয়ারিতে উইন্ডিজের বিপক্ষে টাইগারদের হোম সিরিজ। দুই পর্যবেক্ষক বাংলার করোনা প্রোটোকল কিংবা নিরাপত্তা সন্তুষ্ট সবটায় মিলেছে গ্রিন সিগন্যাল। কিন্তু ওদের নাকি একটাই আবদার, সফরের সময় কমিয়ে আনা। একটা টেস্ট ছেঁটে ফেলতে আগেই একমত হয়েছে দুই বোর্ড। এবার 2 ম্যাচের টি-20 সিরিজও বাদ দেওয়ার আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে তারা। কিন্তু শেষ পর্যন্ত কি সেটাই হবে এখনো চূড়ান্ত নয়। এটা ইজ এ ম্যাটার অফ মিউচুয়াল একটা আন্ডারস্ট্যান্ডিং। হ্যাঁ, যেহেতু এখন কোভিড সিচুয়েশন ডিসেম্বর জানুয়ারিতে কেমন হবে সেটাও আমরা জানি না। তো সব কিছু মিলিয়ে সবাই আমরা চিন্তিত। এই কারণে কিছু প্রশ্ন উঠেই আসছে যে এই সিরিজটাকে শর্টকাট করা যায় কি না। তো তারা গিয়ে আগে তাদের আলাপ আলোচনা করুক, আলাপ আলোচনা করার পরে আমরা তাদের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করব। শেষ পর্যন্ত টি-20 সিরিজ বাদ গেলেও 3 ম্যাচের ওয়ানডে সিরিজ থাকছে। সেখানে সাবেক কাপ্তান মাশরাফিকে কি দেখা যাবে? প্রমাণ করেই এবার দলে ফিরতে হবে। বঙ্গবন্ধু টি-20 কাপে সেই সুযোগ কিছুটা হলেও পাচ্ছেন। রোববার ফিটনেস টেস্ট, তবে কোনো পাস মার্ক নেই ম্যাচের জন্য। ফিটনেস টেস্টে কালকে দেখার পরে তারপরে আমরা সিদ্ধান্ত নিব। আমরা খুব সময় নেব না। সবার জন্য তো একটা লেভেল থাকে, কিন্তু একটা বয়সেরও তো ব্যাপার আছে। তো আমার মনে হয় না যে সবার জন্য সব এক ধরনের টেস্ট হবে। আমার মনে হয় না, কিছু তো এদিক একটু কনসিডার করা উচিত। এখন পর্যন্ত খুলনা, বরিশাল আর রাজশাহী আগ্রহ দেখিয়েছে, তাই লটারিতেই চূড়ান্ত হবে মাশরাফি কার। প্রায় 8 মাস পর হয়তো মঙ্গলবারই মাঠে দেখা যেতে পারে 3 ফরম্যাটের সাবেক কাপ্তানকে। নাহিয়ান বিন জসিম, একাত্তর। টি-20 ফরম্যাটে ধারাবাহিকভাবে রান পাচ্ছেন তামিম ইকবাল খান, কিন্তু এখনও পাননি ডট বলের সমাধান। আর সেটার সরাসরি প্রভাব পড়ছে বরিশালের টিম পারফরমেন্সে। এখন অবধি বঙ্গবন্ধু টি-20 কাপে একটা জয় পেয়েছেন অধিনায়ক তামিম ইকবাল। ধীর গতির ব্যাটিং কিভাবে প্রভাব ফেলছে বরিশালের ব্যর্থতায় পরিসংখ্যান ঘেঁটে বিশ্লেষণ করেছেন মাহদি হাসান। 2007 বিশ্বকাপে ভারতের বিপক্ষে ভয়ডরহীন তামিম ইকবাল আজও শিহরণ জাগায় কোটি হৃদয়ে। তবে সময়ের ব্যবধানে সে সময়কার ফুটেজের মতোই ঝাপসা তার ব্যাটিংয়ের অকুতোভয় চরিত্র। ব্যাটসম্যান তামিম এখন অনেক বেশি হিসেবি, অধিনায়ক দলের সিনিয়র, এসবই হয়তো কারণ। তবে হিসেব মেলাতে গিয়ে সাম্প্রতিক তামিম কি হয়ে যাচ্ছেন একটু বেশি হিসেবি? বঙ্গবন্ধু টি-20তে একটাই জয় পেয়েছে তামিম ইকবালের বরিশাল। ব্যাট হাতে রান পেলেও পরিসংখ্যান বলছে ভীষণ সতর্ক ক্যাপ্টেন। ইনিংসগুলো ছোট, মাঝারি কিংবা বড় যাই হোক না কেন, পরিসংখ্যান পরিষ্কারভাবে জানান দিচ্ছে ব্যাটিংটা টি-20 সুলভ ঠিক হচ্ছে না। 5 ইনিংসের মধ্যে 3টা ইনিংস আছে যেখানে স্ট্রাইক রেট 100 পেরোয়নি। টি-20 ক্রিকেটে যেখানে প্রত্যেকটা বলই গুরুত্বপূর্ণ, সেখানে পাওয়ার প্লে কতটা মাহাত্ম্যপূর্ণ সেটা বলার অপেক্ষা রাখে না। বেশিরভাগ সময়ে প্রথম 6 ওভার নির্ধারণ করে দেয় দলের ভাগ্য। ওপেনার তামিম পাওয়ার প্লেতে কতটা ভূমিকা রাখতে পারছেন? সর্বশেষ ম্যাচ ছাড়া বাকি 4 খেলার প্রত্যেকটাতে পাওয়ার প্লের 6 ওভারে একাই 1 ওভারের বেশি ডট বল খেলেছেন বরিশালের অধিনায়ক। যদি ওভারে ডট বলের হিসেব করা হয় তাহলে পাওয়ার প্লেতে তামিম ইকবাল একাই খেলেছেন 1 ওভার 2 বল, যা থেকে কোনো রানই আসেনি। 5 ম্যাচে প্রথম 6 ওভারে এখন অবধি 80টা ডেলিভারি বা 13 ওভার 2 বল খেলেছেন। এর মধ্যে ডট বল 38টা, ওভারের হিসেবে 6 ওভার 2 বল। বরিশাল 5 ম্যাচ খেলে জয় পেয়েছে একটা। ব্যর্থতার দায় তামিমের একার নয়, তবে পাওয়ার প্লেতে আলো ছড়াতে না পারা নিঃসন্দেহে ভূমিকা রাখছে দলীয় পারফরমেন্সে। পাওয়ার প্লেতে শুধু যে বড় শট খেলতে পারছেন না তাই শুধু নয়, উইকেটে থিতু হওয়ার যুক্তিতে সময় নেওয়ার পর বাকি সময়ও পর্যাপ্ত স্ট্রাইক রোটেট করতেও পারছেন না। পরিসংখ্যান বলে 5 ম্যাচে 160টা ডেলিভারি ফেস করা তামিম ইকবাল প্রায় অর্ধেকই খেলেছেন ডট বল। 2, 3, 4 ইদানিং বোলারদের ছেড়ে কথা বললেও টাইম মেশিনে পেছন ফেরত গেলে যে কেউ জানবে বরাবরই ছাড়তে অপছন্দ, জবাব দিতে পছন্দ করেন তামিম ইকবাল। পরিসংখ্যানের আলোকে ডট বল বেশি খেলার যে গঠনমূলক সমালোচনা করা হলো, তার জবাব যদি তামিম ইকবাল বাকি ম্যাচগুলোতে
ব্যাটের ভাষাতেই দেন, তাহলে উপকৃত হবে বঙ্গবন্ধু টি-20 দল বরিশাল, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল, সর্বোপরি দেশের ক্রিকেট। Is possible. Gorgeous way to bring it out. মাহাদি হাসান, ৭১। বঙ্গবন্ধু টি-20 কাপে চট্টগ্রামে জয়রথ কি থামবে, নাকি ঢাকা হ্যাটট্রিক জয় তুলে নিয়ে লড়াইয়ে টিকে থাকবে? রোববার দু দলের ক্ল্যাশেই উত্তর মিলবে। হোম অফ ক্রিকেটে ঢাকা চট্টগ্রাম ম্যাচ শুরু দুপুর 1:30টায়। দিনের দ্বিতীয় ম্যাচে লড়বে খুলনা রাজশাহী। ইনজুরি কাটিয়ে ফিরছেন সাইফুদ্দিন। খেলা শুরু হবে সন্ধ্যা 6:30টায়। নাইয়ান বিন জসিমের প্রিভিউ রিপোর্ট। দলের সবাই যখন বসে, লিটন তখন মাথা উঁচু করে দাঁড়িয়ে নিজের দলকে ওড়াচ্ছেন, সঙ্গে নিজেও উঠছেন। চট্টগ্রাম লিটনের ব্যাটে ভর করে আরও একটা জয়ে তাকিয়ে ঢাকার সঙ্গে এবার ওদের লড়াইটা জমবে। ব্যাটিংয়ে লিটনের সঙ্গে সৌম্য যেমন, তেমনি বোলিংয়ে মুস্তাফিজ শরীফুল দুর্দান্ত জোর। প্রথম লেগে ঢাকাকে হারানোর মূল কারিগর, যেখানে মাত্র ৮৮ রানে গুটিয়ে যায় মুশফিকের দল। আরও একবার পেস গোলায় প্রতিপক্ষের ছন্দপতন ঘটাতে চায় ওরা। মুমিনুল ছিটকে যাওয়ায় পেসার রুয়েল মিয়ার অন্তর্ভুক্তি, আরও বেড়েছে পেস ইউনিটের শক্তি। মুস্তাফিজ ভাইয়ের সাথে বোলিং করে খুব এনজয় করতেছি, কারণ উনি সবসময় প্রতি ওভারে যাওয়ার আগে বা বলের আগে ভালো অ্যাডভাইস দিয়ে থাকে, বা ম্যাচের পরে জিজ্ঞাসা করি যে সিচুয়েশন কেমন, যদি ম্যাচ সিচুয়েশন অনুযায়ী কীভাবে বল করতে হবে, উনি সব কিছু অ্যাডভাইস দেয় সুন্দর করে। টানা 3 হারে কোণঠাসা রাজশাহী। খুলনার বিপক্ষে দিনের দ্বিতীয় ম্যাচ ওদের। স্বস্তির ছবি রিদমে সাইফুদ্দিন। দলের বড় তারকা প্রথমবার মাঠে নামছেন। ইনজুরি কাটিয়ে এখন পুরোপুরি সুস্থ আছেন। ঐচ্ছিক অনুশীলনে রাজশাহীর 6 ক্রিকেটার ব্যস্ত ছিলেন। নতুন খবর, মাশরাফিকে পেতে আগ্রহ দেখিয়েছে রাজশাহীও। সাইফুদ্দিন মাশরাফি যদি দুজনকে আমরা একসঙ্গে খেলাতে পারি, আমাদের টিমের জন্য বিশাল একটা পাওয়া হবে। এবং নেক্সট টার্গেট যেটা যে 3টা ম্যাচ আছে, সেখানে আমার মনে হয় যে জেতার ক্ষেত্রে এই বোলিং ভূমিকাটা আমাদের খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে। ঐচ্ছিক অনুশীলনে খুলনার কোচ মিজানুর রহমানও হাতে গোনা কয়েকজনকে হাতে কলমে ব্যাটিংটা ঝালিয়েছেন। যদিও এই ডিপার্টমেন্টের দুশ্চিন্তা কিছুটা হলেও কেটেছে আগের ম্যাচে। ইনজুরিতে শফিউল ছিটকে গেছেন। নতুন সদস্য খালেদ পেস ইউনিটের নতুন ভরসা। বাসায় যখন ছিলাম আমি প্র্যাকটিস করছি অনেক, স্টেডিয়াম আমাদের জন্য খোলা ছিল, জিম করছি, প্র্যাকটিস করছি। মানে আমার প্রিপারেশনটা ভালোই আছে, যে এখানে আসার পর যে আমাকে প্রিপারেশন নিতে হবে এমন না, বাট আমি বাড়ি থেকে প্রিপারেশন ছিল আমার। শীর্ষে থাকা চট্টগ্রাম বাদে বাকি সব দলই 5টা করে ম্যাচ খেলেছে। লিগ পর্ব শেষে এক দল ছিটকে যাবে। টিকে থাকতে 6 নম্বর ম্যাচটা তাই বাকি 4 দলের জন্য গুরুত্বপূর্ণ হবে। নাহিয়ান বিন জসিম, ৭১। কাতারের বিপক্ষে বাংলাদেশের একমাত্র পাওয়া জিকোর অসাধারণ কিছু সেভ। স্বাগতিকদের 15টা অন টার্গেট শটে 10টাই রুখে দিয়েছেন দারুণ দক্ষতায়। 5টা গোল হজম করলেও ক্যারিয়ারের সবচেয়ে বড় ম্যাচ খেলার এই অভিজ্ঞতা কাজে লাগাতে চান ভবিষ্যতে। কাতারের বিপক্ষে হারের পর গোলরক্ষক জিকোর মুখোমুখি হয়েছিলেন এহতেশাম সবুজ। ক্যামেরায় ছিলেন মোহাম্মদ মাইনুদ্দিন। গুড মুভ, হেড হয়েছে, চমৎকার সেভ। বল ছাড়া হয়েছে এখনো পর্যন্ত আল মোয়েজ, আবারও কিন্তু দারুণ একটা সেভ করেছেন জিকো। আবারও কিন্তু ডি বক্সের ভিতরে কাতারের আক্রমণ, জিকো। চ্যাম্পিয়ন্স লিগে টের স্টেগান 8 গোল হজম করেছে। স্পেনের বিপক্ষে জার্মানির ম্যানুয়েল নয়ার 6টা গোলও খেয়েছে। এশিয়ান চ্যাম্পিয়ন কাতারের বিপক্ষে বাংলাদেশের জিকো 5টা গোল খেয়েছে। কারো কাছে স্বাভাবিক মনে হবে, কারো কাছে অস্বাভাবিক লাগবে। আমরা সেই জিকোর সঙ্গে একটু কথা বলতে চাই, তার আসলে কেমন লাগছে, কি মনে হচ্ছে যে 5টা গোল কি আমরা আসলে খাওয়ার মতো দল? নিঃসন্দেহে ভালো টিমের সাথে খেলছি। অনেকদিন আমরাও ম্যাচের বাইরে ছিলাম, 8 মাস প্রায়। তো আমরা যেহেতু লং টাইম একটা গ্যাপ হয়ে গেছে, তো আমাদের ফিটনেসটাও হয়তো ঘাটতি ছিল। ভুলটা আসলে কোথায় ছিল এই ম্যাচে? আসলে ভুল বলতে সবাই কিন্তু সবার নিজেরটা বেস্ট ট্রাই করছে। সো এখন ওদের যে মুভমেন্ট, ওরা যেভাবে ক্রসিং করে, সো এগুলা নিয়ে আমাদের আরও কাজ করতে হবে, যাতে এই উইক পয়েন্টগুলো যাতে আমরা কাটিয়ে উঠতে পারি। যখন ফার্স্ট গোলটা খেলেন তখন কি মনে হয়েছিল? ম্যাচে কামব্যাক করবেন এরকম কিছু ভেবেছিলেন? হ্যাঁ, অবশ্যই আমার টিমমেটের প্রতি বিশ্বাস ছিল, কারণ এর আগে আমরা বাংলাদেশে খেলছি, কাতারের সাথে আমরা অনেকগুলো সুযোগ পাইছি। তো আমরা এখানেও সবাই নিজেদের বিশ্বাস ছিল আমরা কামব্যাক করতে পারবো। ম্যাচের টার্নিং পয়েন্টটা আপনার কোথায় মনে হয়েছে? ম্যাচের টার্নিং পয়েন্ট বলতে আমরা পেনাল্টিটাই মেইন সমস্যা আমাদের। পেনাল্টি আর রেফারি আজকে আমাদের
এগেনস্টে খুব বাজে বাসি বাজছে বলতে গেলে। একই লাইনে আপনি মুভ করেছিলেন, পেনাল্টি সেফও হয়ে যেতে পারতো, তখন আসলে কি মনে হয়েছিল? আসলে আমার নিজের প্রতি কনফিডেন্স ছিল যে আমি বলটা সেভ করতে পারবো, কারণ আমি অলরেডি বলে গেছি, কিন্তু ও একটু বেশি পাওয়ার ছিল বলে, এই জন্য প্রপারলি সেভ করতে পারিনি। গোলকিপারের পজিশনটা এমন একটা জায়গা, আমরা একটা মিস্টেক করলে কিন্তু অনেক বড় বুলের মাসুল দিতে হয়, স্ট্রাইকারের মিস্টেক করলে ওরা রিকভার করার টাইম পায়। সো এখন আমি গোলবারে খেলি এত বড় একটা বড় টিমের বিপক্ষে, তো এটাও আমাদের বড় টিমের বিপক্ষে খেলাটাও এটা আমার জন্য একটা অনেক বড় চ্যালেঞ্জিং ছিল, কারণ আমি ফার্স্ট টাইম এত বড় টিমের সাথে খেলছি। সো এখন ভবিষ্যতে চেষ্টা করব নিজেকে আরও উজাড় করে খেলার জন্য। দর্শক যেমনটা বলছিলেন, জিকো আসলে নিজের সর্বোচ্চটাতে আসলে তিনি দিয়ে খেলার চেষ্টা করেছেন এবং মাঠে কিন্তু তার প্রতিফলন আমরা দেখতে পেরেছি। বাংলাদেশ দলের এই ম্যাচ থেকে হয়তো তেমন কিছুই পাবার নেই, পাবার যদি থাকে শুধুই মাত্র এই জিকো রয়েছে এই ম্যাচের একমাত্র পাওয়া। তিনি তার সেরাটা দিয়ে খেলেছে, সেটার কোনো প্রশ্নই রাখে না। মাঠে হয়তো জয়টাই পায়নি, তবে জিকো যা দেখিয়েছে তাতে কিন্তু আশার পাল উঠতেই পারে। ইতিশাম সবুজ, ৭১, দোহা, কাতার। হারের স্মৃতিকে পেছনে ফেলে সামনে এগুতে চান বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন সাফ। বলছেন, যদি এখন থেকে জাতীয় দলের অনুশীলন নিয়মিত রাখতে না পারেন তাহলে গোটা কমিটি নিয়ে পদত্যাগ করবেন। বাফুফে বসের নজরে এখন বিশ্বকাপ বাছাইয়ের বাকি 3টা ম্যাচ। সিদ্ধান্ত নিয়েছেন দলের কন্ডিশনিং ক্যাম্পের সময় বাড়িয়ে প্র্যাকটিস ম্যাচের জন্য মালয়েশিয়া, থাইল্যান্ডকে নিয়ে আসার। উপলব্ধি রিপোর্ট। জালে কিন্তু 5টি গোল গেছে এখন পর্যন্ত। ৫-০ গোলে আগেও হেরেছে জাতীয় দল রাশিয়া বিশ্বকাপ বাছাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার মাটিতে। এবারে হার এলো বিশ্বকাপের হোস্ট এশিয়া কাপ চ্যাম্পিয়নদের বিপক্ষে। বাংলাদেশ 0। এই হারে মন ভেঙেছে সমর্থকদের, আলোচকেরা পেয়েছেন সমালোচনার টপিক। তবে সব কিছুর আগে বুঝতে হবে দুই দলের শক্তির পার্থক্য, র্যাঙ্কিংয়ের আসমান জমিন ফারাক। আমি যখন অস্ট্রেলিয়ার সাথে হারলাম, আমি যদি ওই ট্রেনিংটা কন্টিনিউ রাখতে পারতাম তাহলে আজকে কালকে ওই ফার্স্ট হাফে 2 গোলই ছিল, 2 গোলই থাকতো। সো আমি আজকে আপনাদেরকে ওয়াদা করলাম যেভাবেই হয় এই কন্টিনিউশনটা রাখবই, এবং যদি রাখতে না পারি আমি আমার গোটা কমিটিকে বলবো তোমরা রিজাইন করো, ইনক্লুডিং মাইসেলফ। বাট উই উইল কিপ দিস। এটা মিনিস্ট্রি অফ স্পোর্টস করুক, যেখান থেকেই হোক, সবাইকে রেসপন্সিবিলিটি নিতে হবে। 2022 বিশ্বকাপ বাছাইয়ে কাতার চ্যাপ্টার শেষ, বাকি আছে আরো 3টা ম্যাচ। আর নয় বিদেশের মাটিতে খেলা, এবার লড়তে হবে দেশের মাটিতেই। কে জানে, হয়তো আফগান, ওমান, ভারত ম্যাচেই মিলতে পারে কাতারে হারানো সম্মান। আমি প্রত্যেকটা খেলার আগে 4 সপ্তাহ ট্রেনিং সেশন চাই। 2 সপ্তাহ ফিজিক্যাল বল ওয়ার্ক, আর 2 সপ্তাহ আমি ম্যাচ খেলবো। আমি ম্যাচ খেলবো মালয়েশিয়ার সাথে, থাইল্যান্ডের সাথে, সুপিরিয়র টিমের সাথে। তাতে এসে আবার ইন্ডিয়া, আফগানিস্তান খেলতে, তো একটা ম্যাচ খেলতে আমি বাজেট করে দেখি 2 কোটি টাকা লাগে। সো 3টা ম্যাচ খেললে আমার 6 কোটি টাকা লাগবে। জানেন তো, বিশ্ব মঞ্চে ভালো ফুটবল খেলতে হলে থাকতে হবে কারি কারি টাকা। বাফুফের আছে তো ফুটবল উন্নয়নের জন্য কোটি কোটি টাকা। সরকারের সহযোগিতা আমাদের লাগবে, কারণ আজকে এখন প্রেসিডেন্ট সাহেব যে কথাটা বললেন যে কাতারের এই টিম 1.5 বিলিয়নের টিম, তো সেই জায়গাতে আমাদের তো 1.5 বিলিয়ন না, আমাদের অন্তত মিলিয়নে থাকলেও আমাদের কিছু সহযোগিতা আমাদের লাগবে। নাহলে আমরা এই টিমকে শক্তিশালী করা বা এই টিমকে কন্টিনিউয়াসলি প্র্যাকটিসে রাখা, ইন্টারন্যাশনাল ম্যাচগুলো খেলানোর জন্য যেটা প্রয়োজন সেটা অর্থের প্রয়োজন আছে। আই উইল আস্ক দ্য মিনিস্ট্রি অফ স্পোর্টস, তাদেরও তো একটা কর্তব্য আছে। গভর্নমেন্ট তো হাজার হাজার কোটি টাকা তাদেরকে দেয়, বাট আমি 12 বছরে প্রাইম মিনিস্টারের কাছে, ফাইন্যান্স মিনিস্টারের কাছে রিকোয়েস্ট করে লাস্ট ইয়ার 20 কোটি টাকা আনতে পেরেছে। বাট আমাদের তো 40-25 কোটি টাকা বছরের দরকার। উপাল নন্দী, ৭১, ঢাকা। বিশ্বকাপের হোস্ট দেশ সাথে শেয়ানে লড়াই হয়নি, প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলা দূরের কথা, লজ্জায় লাল হওয়ার দশা জামাল ভুঁইয়াদের। কাতার শক্তিশালী দল সন্দেহ নাই, তাই বলে এতটা ছন্নছাড়া ফুটবল। সমস্যাটা আসলে কোথায়? কেন 5 বার বল ঢুকলো জালে? অভিজ্ঞদের বসিয়ে রেখে জেমিডে কি বার্তা দিচ্ছেন? উত্তর খোঁজার চেষ্টা করেছেন রোমান পেয়ার। 5 বার বাংলাদেশ দলের ডিফেন্ডাররা কিন্তু বলটাকে ক্লিয়ার করতে পারেনি। সেখানে আকাঙ্ক্ষার আলোড়নে ইতি, মরুঝড়ে বাংলা নির্বাক, বেদনার পথ ধরে ফের উঁকি দিয়েছে মেঘের কালো রেখা। ব্যথিতের স্বপ্নের মতো, অথচ বাফুফের বড় কর্তা প্রস্তুতির সব দুয়ার খুলে দিয়েছিলেন। কাতারে 15 দিনের ক্যাম্প, দেশ ছাড়ার আগে নেপালের সাথে 2টা প্রস্তুতি ম্যাচ, কাতারে গিয়ে আরো 2টা গা গরমের ম্যাচ। বাফুফের এত আয়োজন মাটি হয়ে গেছে কাতারের সাথে বড় হারে। যখনই আফিফের পায়ে বল যায়
তিনি কিছু একটা করবেন। কাতারের ফুটবলাররা মেঘের চিলের মতো, দুরন্ত চিতার মতো। শক্তিশালীদের সাথে দুর্বল চাল চেলে বেকায়দায় জেমিডে। বড় দলের সাথে খেলায় অভিজ্ঞতাকেই দাম দেয় সবাই। ওটাই নাই জেমির মাথায়। রেস্টটা কেউ নেন না, কারণ এই ধরনের ক্ষেত্রে ব্রিটিশ কোচের ছিল রক্ষণাত্মক কৌশল, অথচ রক্ষণ ভাগটাই বড্ড বেশি আনাড়ি। স্টার্টিং 11-এ ইয়াসিনের না থাকাটা বিস্ময়ের বই কি। এই ডিফেন্ডার গেল বছর জানবাজি লড়াই লড়েছিলেন ভারতের সাথে। তিনি হয়তো পারতেন বাংলার দুর্গটাকে আরো মজবুত করতে। গোলকিপার আশরাফুল রানাও ছিলেন বেঞ্চে বসে। সুযোগ পাওয়া জিকো খারাপ খেলেননি, তবে অভিজ্ঞ রানা নির্দেশনা দিয়ে চাঙ্গা রাখতে পারতেন ডিফেন্ডারদের। জেমির আলট্রা ডিফেন্সিভ মেথড, তবে আক্রমণ ভাগের খেলোয়াড়ের ছড়াছড়ি। তিনি দলকে খেলিয়েছেন গোলবার সামলাবার জন্য। যাদের কাজ গোল দেয়া তারা তো ফেল করবেনই। এই মুহূর্তে সুফিলকে তুলে নেওয়া হচ্ছে তার জায়গায়। ম্যাচের বয়স 66 মিনিট। মাহবুবুর রহমান সুফিলকে তুলে জেমিডে মাঠে নামালেন নাবিব নেওয়াজ জীবনকে। বাংলাদেশ তখন 2 গোলে পিছিয়ে। জীবন মাঠে থাকার 24 মিনিটে হজম করলো আরো 3 গোল। এবং ফাইনালি খালি কিন্তু পুরা কাতারের সাথে বাংলাদেশ তো একটা সুযোগও তৈরি করতে পারেনি। কেন এই ফরওয়ার্ডকে মাঠে নামানো? অভিযোগ আছে জীবন টিম ম্যানেজমেন্টের প্রিয় মুখ। 8 বছর ধরে দায়িত্বে থাকা কর্তাদের বোধের উদয় কবে হবে? একটা পরিবর্তন না আসলে খরচের বহর বাড়তেই থাকবে, কিন্তু সাফল্য দূরে দূরে হেঁটে বেড়াবে। রহমান পেয়ার, 71। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান। দেখতে থাকুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। প্রতি মুহূর্তে আমরা জানাচ্ছি করোনার সবশেষ। ভয় নয়, সচেতনতাই জয়।